ভাইজান ভাত খাইবেন না রুটি খাইবেন? ভাতই দে। ভাত খাইলে বাসি খাইতে হইব। আপনি খান নাই, ভাবি খায় নাই। দিনের সব ভাত রইছে, গরম কইরা দিমু না তেলে ভাজা ভাজা কইরা? শ্রাবণ ভাত খায়নি? বুড়ুকোসকে জিজ্ঞেস করে ইফতেখার। পরিজন ইচ্ছাকৃতই শ্রাবণের কথা তুললে ইফতেখারের কান পর্যন্ত খবরটা পৌঁছানোর জন্য। ঘরে কেউ তো সারতে গেল না, নিজেও যেতে পারেনি সংশয়। কিন্তু সুন্দর মানুষটা তো না খেয়ে আছে, তাই মায়া হচ্ছিল তার। ইফতেখারের জবাব দিতে সে বলে, সারাদিনে পানিও মনে হয় তুলে নাই মুখে। ইফতেখারের বিরক্তি বাড়ে। কেন শুধু শুধু এমন করে যাচ্ছে সে? কিছু জিজ্ঞেস করলে উত্তরটা পর্যন্ত সঠিক দেয় না। সাথে সাথেই ঘরে থেকে বেরিয়ে আসে অর্পার ঘরে। অর্পা পড়তে বসেছে। শ্রাবণকে কাঁথামড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে। ঘুমাচ্ছে নাকি? এগিয়ে এসে সন্দেহাতুর চোখে হাতটা বাড়িয়ে কপাল স্পর্শ করে। হ্যাঁ, মনের সন্দেহ শতভাগ ঠিক। এই তো জ্বর বাঁধিয়ে নিয়েছে আবার। দেহের তাপমাত্রা কিছুটা অস্বাভাবিক। কপাল স্পর্শ পেতে আচমকা চোখ তুলে তাকায় শ্রাবণ। ইফতেখারকে দেখে আবার মুখটা ফিরিয়ে চোখ বন্ধ করে নেয়। জ্বর আসছে দেখি। ভাত নাকি খাওনি সারাদিন? জবাব দেয় না শ্রাবণ। ইফতেখার হাত টানে। ওঠো, খাবার দিয়ে যাও। আমি পারবো না, পরীকে বলুন দিতে। তোমাকে আসতে হবে, ওঠো। আমার যখন ইচ্ছে করবে খেয়ে নিব, ডেকে ডেকে বিরক্ত করবেন না। আমার খাবার দিয়ে যাও। পারবো না বললাম না। শ্রাবণ, সবকিছু নিয়ে জেদ করলে চলে না, চলো। শ্রাবণ শক্ত চোখে তাকিয়ে বলে, বললাম না না ডাকতে। বিরক্ত করলে আমি এখন বাড়ি থেকেই বেরিয়ে যাব। হাত ছেড়ে দেয় ইফতেখার। রাগ হয় তার জেদের উপর। রাগটা চাপা রেখে সেই বেরিয়ে আসে। এত ঠেকা তারও পড়েনি বিনা অপরাধের মাসুল এভাবে দিয়ে যেতে। সাদরের ডাকে যদি সাড়া না পাওয়া যায় তবে ডাকবেই কেন আর? পরি তার খাবার এনে দিয়েছে, চুপচাপ সে খেয়ে নিয়েছে। শ্রাবণ খেয়েছে পরদিন সকালে। স্বেচ্ছাতে এসে দুটো রুটি নিয়ে গেল চুপচাপ। একা একা খেয়ে গেল জানালার পাশে আনমনে বসে। কিছুক্ষণ কথা বলেছে ফোন কলে। ওদিকে ইফতেখার দুপুরে এসে দাঁড়িয়েছে বাবার সামনে। আব্বা ব্যস্ত আছেন? না, আয়, কি দরকার? আমাকে কিছু টাকা দিতে হবে। কত? 50,000। আফজাল হোসেন ভেবেছিল হাত খরচের জন্য 1,000 চাইবে। টাকার পরিমাণ জেনে কিঞ্চিত বিস্ময়ে বেগের ধাক্কা যেন খান। কেননা বড় অঙ্কের টাকা নিতে হলে সবসময় আগে কারণ বলে তারপর টাকার হিসেব পেশ করে। আর আজ বিনা কারণে সে বড় অঙ্কের টাকা চেয়ে বসেছে। তাই জিজ্ঞেস করেন, 50,000? হুম। এত টাকা দিয়ে কি করবি? এমনিতেই দুদিন যাবৎ মন মলিন। তার উপর বাবার জিজ্ঞাসাটুকু যেন আরো ভারী হয়ে গেল বহন করা। একটু তাকিয়ে থাকে সে বাবার দিকে, সাথে সাথেই উত্তর করে না কারণ জিজ্ঞাসার জন্য। শ্রাবণ একটা কথা তার বেশ মনে পড়ে গেল। ওই যে বলেছিল বইয়ের জন্য কিছু কিনতে গেলেও বাবার কাছে কৈফিয়ত দিয়ে নিতে হবে। তাই যেন ঘটল এবং মনে লাগলো। বাবা জিজ্ঞাসা না করলেই বোধহয় তার কাছে ভালো লাগতো এই ব্যাপারটায়। কেননা টাকাটা ঠিক বইয়ের জন্যই চাইতে এসেছিল। কৈফিয়ত দিতে এখন খানিক দ্বিধাগ্রস্ত সে। কিঞ্চিত তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়, আবার না চাইতেও উত্তর দেয়, শ্রাবণের জন্য একটা চেইন কিনবো। আফজাল হোসেন যেন অসন্তুষ্ট হলেন। কিছু একটা আন্দাজ করতে পারলেন। ছেলের মুখটা এমন দেখাচ্ছে হয়তো গত কয়েক চেন নিয়ে ঘটা ঘটনাটার জন্যই। মনোমালিন্য তো হয়েছেই, কিন্তু টাকা তো এমনি এমনি দিয়ে দিতে পারেন না খরচে। ঘরের একটা কাজ ধরেছে, সেখানেই টাকার উপর টাকা যাচ্ছে। অতিরিক্ত খরচাটা তিনি চাপিয়ে নিতে চান। সিলেশা পরিষ্কারে গলা খাকারি দিয়ে ছেলেকে বলেন, এখনই চেইন কিনে দেয়া লাগবে? কত দিকে কত খরচ যাইতেছে, হিসাবের কিনারা পাই না খুঁজে। খরচ একটু চাপাইতে হইব। কিছু কিছু খরচ অপরিহার্যই হয়, আমার এখনই লাগবে। পরে কাজটা শেষ হোক, পরে নিস। আর চেইন কিনার দরকার নাই। পারভিন রে এক বলমুনে, তারটাই দিবনে শ্রাবণ যখন চাইছে। শ্রাবণ চায় নাই, আর মায়ের চেইনও দরকার নাই। এই শোন, হনহনিয়ে বলে যায় ইফতেখার। বাবার আপত্তি মোটেও পছন্দ হয়নি। রাগ বেড়েছে নিজের উপর। এই তো নিজে একটা চেয়ানি দিতে পারল না স্ত্রীকে, তার আয় ঠিক কোথায় তবে? সত্যিই কি কোনো সক্রিয়তা নেই? নেই তো। কৈফিয়ত দেওয়ার পরও নেই। প্রয়োজন না পাওয়াই আজ গায়ে লাগলো কথা। হনহনিয়ে হেঁটে যাচ্ছিল বাজারের দিকে। পথে বিপুকে দেখল। মধ্য দুপুরের বিরতিতে স্কুল থেকে বাড়ি আসছে সে। ইফতেখারের মন বলে বিপু বড্ড ভালো কাজ করেছে, কোনো একটা কাজে লেগে নিজের একটা আলাদা খুঁটি সে পোক্ত করে নেওয়ার চেষ্টা করছে জীবনযাপনের প্রয়োজনে। ছোট ভাইয়ের সামনে যেন আজ নিজেকেই বড় বেকুব লাগছে ইফতেখারের। ক্লাবে সে একা বসে থাকে কিছুক্ষণ, ভাবে বর্তমান পরিস্থিতি নিয়ে। সন্ধ্যায় বাড়ি এলে নিজের ঘর থেকে পারভিন তাকে ডাকে। ইফতেখার শুনতে এগিয়ে এলেই বলেন, দাঁড়া। আলমারি খুলে নিজের গহনাগাটি নেয় পারভিন। ছেলেদের বিয়ে করানোর আগে পুত্রবধূ বরণ নিয়ে একটা প্রত্যাশা বুনে রেখেছিল মনে। এর মধ্যে একজন নিয়ে চলে এলো, আয়োজনের প্রত্যাশায় ধুলো উড়িয়ে। এরপর তার জন্য ভাবনাটা ভেবেছিল অন্যভাবে।
গুণ দেখে গহনা জড়িয়ে দিবে পুত্রবধূর গায়ে। রূপ দেখে শুরুতেই ভালোই লেগেছিল, কিন্তু দিনের পর দিন আচরণে লক্ষ্য করতে গিয়েই ভাগটুকু আর দেওয়া হলো না। এখনো দিতে ইচ্ছুক না। যে মনে জায়গা করতে পারেনি তার দেহের শখের গহনা কেন গড়ে দিবে সে? তবুও আফজাল হোসেন আজ দুপুরে বলাতে নিজের মোটা গড়নের চেনটা গলা থেকে খুলে নিয়েছে। গহনার বাক্সে রাখা আছে চিকন গড়নের একটা। ছেলেকে দাঁড় করিয়ে দুটো চেনই হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে বলে, কোনটা নিবি নে, তবুও শান্তি চাই আমি। একবার চেনে আর একবার মায়ের মুখে তাকে ইফতেখার। একটা চেনে স্পর্শ না করে বলে যায়, তোমার কোনোটাই লাগবে না, তুমিই দুইটা পরে বসে থাকো। পারভিন চেন হাতে কটাক্ষ চোখে দাঁড়িয়ে থাকে ছেলের যাওয়ার পানে তাকিয়ে। তার পছন্দের গুরুত্বের দিতে চাইল না, তবুও রাগ কেন দেখাবে সে? ইফতেখারের পরোয়া নেই পিছু পথে। খ্যামটা মেজাজে ঘরে এসে দরজা চাপিয়ে দিয়েছে। দুইটা চেনই তো ছিল মায়ের কাছে, তো ছেলের বউ যখন পড়তেই চেয়েছিল, দুদিন ধরে ব্যাপারটা গড়াগড়ি না করিয়ে কি তিনি পারতেন না তখনই একটা দিয়ে দিতে? কেন নালিশ সালিশের সৃষ্টি করে গেলেন? অশান্তি সৃষ্টি কে করলো তবে? ইফতেখারের রাগ হচ্ছে, নিজের কাছে থাকা টাকা মেলানোর চেষ্টা করছে। শ্রাবণ যখন চেন নিয়েই একটা কাহিনী সৃষ্টি করেই গেল, সে যেভাবেই হোক তার একটা চেন গড়ে দেবে। শুধু তাই না, ভাবছে নিজের জন্য। কৈফাত দিয়ে টাকা যেন আর না চাইতে হয় বাবার কাছে। কিছু করতে হবে তাকে, সক্রিয়তা অর্জন করতে হবে। পরীকে ডেকে একবার শ্রাবণের খবর নিল, জ্বর বেড়েছে কিনা। পরী জানিয়ে গেল জ্বর নেই, হাঁচি দিচ্ছে সারাদিন। ওষুধের কথা জানতে চাইলেও মধ্যস্থতা রক্ষা করা পরী জবাব দিয়ে গেছে লাগতো না। পরবর্তী দুদিনেও শ্রাবণের সামনে দাঁড়ায়নি ইফতেখার। বিনা দোষে তাকে হেলা করায় অভিমান জন্মেছে কিছুটা। আজ দাঁড়িয়েছে প্রয়োজনে। মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরতে শ্রাবণকে পেয়ে গেছে সামনে। সে প্রবেশ করতে গেলেই বারান্দা ছেড়ে বের হতে যাচ্ছিল শ্রাবণ পরীর সাথে। 50,000-এর মধ্যে মধ্যম গড়নের চেন হাতে নিয়ে সামনে দাঁড়িয়েছে ইফতেখার। বাক্সটা এগিয়ে দিয়ে বলে, নাও, এটা তোমার জন্য কিনা। শ্রাবণ বুড়ো মাছের সূক্ষ্ম বাজ ফেলে বাক্সে তাকায়। পরক্ষণে ইফতেখারের চোখে তাকিয়ে বলে, আমার প্রয়োজন নেই এসবের। তুমি যখন চাইবে তার সাথে সাথে হাজির করার সামর্থ্যটাও আমার নেই। থাকলে তখনই দৌড়ে আনতাম। প্রত্যাশা পূরণে একটু তো দেরি হতেই পারে, রাখো। কিসের প্রত্যাশা? আমি তো চাইনি আপনার কাছে। চাও নেই, কিন্তু বুঝতে দেরি হলো। সেদিন কি সব দায়িত্বের কথা বলছিলে, এখন বুঝলাম কোনটা আসলে আমার দায়িত্ব। আপনার কোনো দায়িত্ব পালন করতে হবে না। হালকা জিনিস হালকাই থাকতে দাও শ্রাবণ, বেশি গভীর করার প্রয়োজন নেই। ধরো এটা। আমার লাগবে না। শক্ত গলায় কথা বলে তাকে উপেক্ষা করে হনহনিয়ে বারান্দা ছেড়ে উঠোনে বেরিয়ে যায় শ্রাবণ। পিছু থেকে রাগান্বিত গলায় ধমক দেয় ইফতেখার। শ্রাবণ। কে শুনে কাকে? তার যাওয়া সে চলে গেছে। গোয়ালে নতুন সদস্য জন্মেছে। দেখতে গেছে শ্রাবণ তাকে। ইফতেখার বিরক্তি নিয়ে ঘরে চলে গেছে। বাক্সটা বিছানায় থিতলে রাখতে গেলে ফ্লোরে পড়ে যায়। উপরের কভারটায় ফাটল ধরে তাতে। হতাশার সাথে আবার ঠিকভাবে তুলে রাখে ইফতেখার। খিটখিটে মেজাজে কোনো কিছুই ভালোভাবে ঠিক জায়গায় রাখা যায় না যে। যত্নে তুলে রাখা জিনিসগুলোই সুষ্ঠু সুন্দরভাবে সজ্জিত থাকে যথাস্থানে, হোক সেটা কোনো বস্তু কিংবা সম্পর্ক। কিছুক্ষণ পর যখন শ্রাবণকে একা ঘরে শুয়ে থাকতে দেখলো, নিজের ঘরে এসে চেনটা আবার নিয়ে গেল ইফতেখার। অর্পার ঘরে এসে দরজা চাপিয়ে দিল ভেতর থেকে। দরজার শব্দও ফিরে তাকায়নি শ্রাবণ। বুঝতে পারলো ঘুমোচ্ছে সে। শব্দহীন পায়ে এগিয়ে এসে ইফতেখার পাশে বসে নিশ্চুপ তাকিয়ে থাকে ঘুমান্ত শ্রাবণের পানে। গর্জন থাকবে বৈশাখী ঝড়ের, গর্জন থাকবে আষাঢ়ের কালো আকাশে। গর্জন কেন তার শ্রাবণ মায়ার মুখ গহ্বরে বাসা বাঁধে। শ্রাবণের ধারা তো ঝুমঝুমির টানে ভাসবে দুয়ারে দুয়ারে। এই শ্রাবণ কেন তবে জেদের বসে মুখ কালো করে রাখবে? ইফতেখার চেনটা নিয়ে তার গলায় পরিয়ে দিতে যায়। খুব বেশি সময় হয়নি গোয়ালের কাছ থেকে ফিরে শ্রাবণ ঘুমিয়েছে। কাঁচা ঘুমটা তার ভেঙে গেছে গলায় স্পর্শ পেয়ে। চোখ খুলে তাকিয়ে দেখে ইফতেখার সামনে বসা। তাকে চোখ খুলে তাকাতে দেখে ঠোঁটের কোণে সামান্য হাসি স্পষ্ট করার চেষ্টা করে নিজের কাজ চালিয়ে যায় সে। ভালোই লাগছে তার শ্রাবণ গলায় শোনাচ্ছেন। পরানো হতেই বলল, ঘুমে ডিস্টার্ব করলাম, সরি। শ্রাবণ নিজের গলায় তাকিয়ে আবার তার মুখে তাকায়, কপালে সূক্ষ্মভাব ধরে রেখে। এটা তোমার জন্যই কেনা, কারোটা না। আমি দিলাম কিনা, খুলবে না বলছি, ঘুমাও। ইফতেখার উঠে যায় কথার পরপরই। বেরিয়ে যেতে পা বাড়িয়েছে কয়েক কদম। ততক্ষণে শ্রাবণ উঠে বসেছে ঝটপট। পিছু বলে ওঠে, চেন লাগবে না আমার, কিছু টাকার দরকার, টাকা দিন আমাকে। বুড়ুকোসকে পিছু ফিরে তাকায় ইফতেখার। মাথায় ধরা দেয় অন্যরকম চিন্তা। তার সাথে কি শ্রাবণের শুধুই টাকার সম্পর্ক? চাইতে হলে টাকাই কেন চাইতে হবে বারবার? 2-3 দিন যাবৎ চেন নিয়ে যে ঘটনা ঘটে গেল, অর্পার গলা থেকে না নিয়ে তার কাছেও তো চাইতে পারত। তাও তো চাইল না। চাওয়ার মধ্যে টাকা ছাড়া এ পর্যন্ত কিছুই চায়নি বোধহয়। কিন্তু কেন? যতটুকু এগিয়েছিল চিন্তিতে বেশে তার অর্ধেকটা পিছিয়ে এসেছে ইফতেখার। জানতে চায়, টাকা? টাকা কেন? দরকার আছে।
তার থেকে চোখ ফিরিয়ে নিয়ে জবাব দেয় শ্রাবণ। সন্দেহাতীত গলায় ইফতেখার জিজ্ঞেস করে বসে। অর্পার চেইনটা কি তুমি বিক্রির জন্য নিয়েছিলে তবে? নিরুত্তর বাইরে তাকিয়ে বসে থাকে শ্রাবণ। ইফতেখার পাশে বসে বলে, একটা কথা এতবার জিজ্ঞেস করতে হয় আমাকে? এ পর্যন্ত কতবার জিজ্ঞেস করেছি অর্পার চেইনটা তুমি কেন নিয়েছো? জবাব দিয়েছো? কোনো কিছুর পরিষ্কার উত্তর দাও না কেন আমাকে? কারণ আমি মানুষটাই ভেজাল। সবকিছু ভেজালে রাখলে চলে না। সমস্যা যখন তৈরি হয়ে যায় এর খোলাসা হওয়াটা জরুরি। আমি জানি তুমি এমনটা নও যেমনটা রটেছে। চেন নিয়ে আমি আর কোনো কথাই শুনতে চাইছি না, আর না চাইছি কিছু বলতে। আপনি প্লিজ থামুন, আর টাকা দেবেন কি না বলুন। এই চেনও আমার লাগবে না। ঠিক আছে, বললাম না আর সেসব, কিন্তু টাকা দিয়ে তুমি কি করবে? কিঞ্চিত সময় নিয়ে হাঁটু জড়িয়ে বসে শ্রাবণ। হাঁটুতে তাকিয়েই বলে, বলিনি আপনাকে আমি দেনায় আছি, দেনা পরিশোধ করব। হিসেব করে জানাবে বলেছিলে। কত? আপাতত 10,000 দিন। সব মিলে কত? এত প্রশ্ন কেন করেন? দিতে সমস্যা? এই চেন নিয়ে যান, এটা ফেরত দিয়ে টাকা দিন। দিতে সমস্যা কিনা সেটা বড় কথা না, তোমার বলতে কেন সমস্যা সব সময় হয়ে থাকে? কিছু জিজ্ঞেস করলে মেজাজ দেখাও আমার সাথে, পরিষ্কার উত্তর করো না। আমি তো নিষেধ করিনি তোমাকে প্রয়োজনে আমার কাছে চাইতে, তারপরও কেমন অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটিয়ে পরিবারের শান্তি নষ্টের কারণ বনে গেলে আমার দোষটা কি বলো একটু? এমন অশান্তি দুশ্চিন্তামূলক চাপে কেন থাকতে হয় আমাকে? আপনার কোনো দোষ নেই, চাপটাও আপনি ইচ্ছাকৃত নেন। এমন পরিস্থিতির জন্যই তো নিতে হয়। স্পষ্ট জানাও না কেন আমাকে কিছুই? বলবো, এখন আমার ভালো লাগছে না। আপনি টাকা দেবেন কিনা সেটা বলুন। পুনরায় পাশে বসে ইফতেখার শান্ত গলায় বলে, তুমি আমার কাছে বারবার মিথ্যা বলেছো শ্রাবণ। টাকা দিব আমি, কিন্তু কেন দিব সেটা আমাকে জানতে হবে। জানাচ্ছি না, প্রতিবার তো জানিয়েই দিচ্ছি। সত্যটা জানাচ্ছ না? হ্যাঁ, মিথ্যুকি। আমি তোমাকে মিথ্যুক বলছি না। শ্রাবণ তার চোখে তাকিয়ে বলে, সত্য বলছি না যখন জানেন, তবে মিথ্যুক নয় তো কি? কিছু লুকাচ্ছ, আর লুকানোর জন্যই মিথ্যের আশ্রয় নিচ্ছ। আগের বার টাকাটা তুমি প্রকৃত কারণ লুকিয়ে নিয়েছো। কি করেছো? কেন এত প্রয়োজন টাকার? আমি লোভী, টাকার প্রতি লোভ আমার, তাই আপনাকে মিথ্যে বলে টাকা নিয়ে যাচ্ছি। দেখলেন না আপনার বোনের চেনটাও কিভাবে নিয়ে গেলাম? গলাধা দিয়ে আসতে চায়, তবুও শক্ত থাকার আপ্রাণ চেষ্টা করে। ইফতেখার প্রত্যাশার জবাব না পেয়ে হতাশার সাথে চোখ বুজে নেয় একটা মুহূর্তের জন্য। পরক্ষণে আরেকটু চেপে বসে, দুহাতে শ্রাবণের মুখটা ধরে বলে, তুমি এমন নও, প্লিজ সত্যিটা বলো আমাকে। আমি এমনই। না। এত বিশ্বাস কেন আমার ওপর? চোখে চোখে রেখে শক্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয় শ্রাবণ। ইফতেখার তাৎক্ষণিক জবাব দেয় না, তাকিয়ে থাকে ওই চোখে। সিক্ত হয়ে আসছে যেন মায়া চোখের রাশি। হাতটাও ধীরে ধীরে মুখ ছেড়ে দেয়। এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো শব্দ যেন ইফতেখারের কাছেও নেই। কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে এসব করছে শ্রাবণ মানতে নারাজ সে। নিজের চোখের ভেজা ভাব উপলব্ধি করতেই চোখ নামিয়ে নিয়েছে শ্রাবণ। ইফতেখার এতক্ষণে উত্তর দেয়, জানি না। শ্রাবণও গলা নরম রেখে জিজ্ঞেস করে, আমি আপনাকে ঠকিয়ে গেলে আপনার কষ্ট হবে না? যে আমার কষ্ট নিয়ে ভাবতে পারে সে কখনোই ঠকাবে না। চোখ টলমল হয়ে আসে শ্রাবণের। নত চোখের দুফোঁটা বৃষ্টি পড়ে যায় কোলে। ইফতেখার চোখ সরায় না তার দিক থেকে। হতাশিত গলায় জানতে চায়, তুমি কি বলবেই না? নিজেকে স্বাভাবিক রাখতে কম্পিত শ্বাস নেয় শ্রাবণ। বলে, কাল আমি এক জায়গায় যাব, আপনি যাবেন সাথে, কিছু টাকা নেবেন। কোথায়? গেলেই তো দেখবেন। ঠিক আছে। সর্দি কমেছে তোমার? ওষুধ লাগবে? না, কমে গেছে। আগামীকালের অপেক্ষা নিয়ে চলে গেল ইফতেখার। জিজ্ঞাসা করল না অতিরিক্ত কিছুই। সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাবা ছেলে একত্রে বের হয় মসজিদ থেকে। ইফতেখারকে ডেকে আফজাল হোসেন একত্রে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলেন, ব্যাংকে নাকি গেছস? হ্যাঁ গিয়েছিলাম। কে? লোন তুলতে। লোন? লোন কে? শ্রাবণের জন্য চেইনই কিনেছি। লোন উঠে তোর চেইন কিনা লাগবো? আপনার কাছে তো আগেই বলেছিলাম আব্বা, কিছু কাজ অপরিহার্য হয়ে যায়। আপনি যখন মানা করলেন ভিন্ন ব্যবস্থা তো করতেই হবে কোনো একটা। ছেলের জবাবে অসন্তুষ্ট হলেন আফজাল হোসেন। একটু বেশি বাড়াবাড়ি মনে করলেন ব্যাপারটা। অতঃপর বললেন, তোর মাই তো সাথ ছিল, নিলি না কে? মায়েরটা নিব কেন? মায়েরটা দেওয়ার হলে সেদিন দিতে পারলো না, যেদিন এই ঘটনা ঘটিয়েছে। এত রটিয়ে রটিয়ে এখন কেন চেইন দিবেন তিনি? কথা ঠিকই বলেছে।
আর এজন্য একটা ধমকও দিয়েছিল সেদিন পারভিনকে, যেদিন ইফতেখারকে টাকার জন্য নিষেধ করলো। তাই তো অনিচ্ছা সত্ত্বেও ছেলেকে ডেকে চেন দিতে গেলেন পারভিন। আর এর শুরুর দিন তো শ্রাবণের অপমানের উপরই খেপেছিলেন, নয়তো সেদিনই যদি পারভিন একটা চেন দিয়ে দিত ব্যাপার এত মন্দভাবে গড়াতো না। আফজাল হোসেন একটু গম্ভীর হয়ে থাকেন। ইফতেখারের লোন নেওয়াটাও তিনি পছন্দ করেননি। যদি জানতেন চেনের জন্য লোন পর্যন্ত নিয়ে ফেলতে চাইবে তবে তখনই টাকা দিয়ে দিত। সে তো নিষেধ করে একটু খরচ চাপাতে চাইছিল মাত্র। তার জিদ্দি ছেলে ঝড়ের মতো বেরিয়ে গেছে ঘর ছেড়ে, কিন্তু গম্ভীর মুখেই বলেন, কত তুলছস? 3 লাখ। চেইনের জন্য 3 লাখ টাকা তুই লোন উঠাতে গেলি কে? চেইন না, শুধু প্রয়োজন আছে। ভেবে নিয়েছি ব্যবসা শুরু করব শীঘ্রই। কথা বলছি মালামাল নিয়ে। কিসের ব্যবসা? ওই বালুর মাঠকে আমিই কাজে লাগাবো, পার্টি ডাকতে হবে না কোনো। ব্যবসা শুরু করতে দিন, মাসে মাসে যে ভাড়াটা আপনি পার্টির কাছ থেকে পেতেন সেটা না হয় আমিই দিব। সবটা গুছিয়ে নেই আগে। তুই কি করবি এই জায়গায়? বালু, পাথর, কংক্রিটের ব্যবসা সামলাবো। আইডিয়া ভালো, কিন্তু ছেলেকে একক সিদ্ধান্ত নিতে দেখে অসন্তুষ্টভাবে তাকিয়ে থাকেন আফজাল হোসেন। সেই চোখকে এড়িয়ে গেটের ভেতর আগে চলে যায় ইফতেখার। একই গম্ভীরতা যাপন করে তিনি পায়ের গতি ধীর করে নিয়েছেন। ছেলেরা বড় হয়ে গেছে, একা একা সিদ্ধান্ত নিতে শিখে গেছে। যেখানে তিনি বাবা হয়ে ছেলেকে ডেকে ডেকে জানিয়ে একত্রে বসে পরামর্শ করেন প্রায় সমস্ত ব্যাপারই, সেখানে ছেলে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি নিজ থেকে। ছোটটাও তো এভাবেই দায়িত্ব নিতে শিখলো। যাক, করবে যখন কিছু করুক। জমি নিয়ে বাধা দিলেন না, কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না। ব্যথাটা ঠিকই জমাট বাঁধল বুকে। শ্রাবণের গলায় চেন দেখে সকালে পরে ফিসফিস করে, ভাবি আপনি জিতছেন কইলাম। জিতছেন? সাবাস, এমন রাগই তো করা দরকার। আপনার সাহসটাও কিন্তু আমার ভাল লাগছে। কেমনে আরেকজনের গলায় চেন খুললা নিজের গলায় দিয়া সামনে সামনেই হাঁটতেছিলেন? লুকিয়ে নেওয়া তো চোরের কাজ, আমি কি চোর? না না, তাই তো কই, সাহসী মাইয়া। কি যে ভাল লাগে আপনারে। জীবনে যুদ্ধ করতে হলে সাহস রাখার দরকার আছে। আপনার জন্ম তবে 50-60 হওয়া দরকার ছিল। 71-এর নাইমা পড়তেন লাঠি বেন্দা নিয়ে। শ্রাবণ মৃদু হেসে বলে, লাঠি বেদায় কাজ হতো না, রাইফেল লাগতো। আপনি হেডাও চালাইতে পারবেন, কোনো সন্দেহ নাই। প্রশংসা করে কাজে চলে যায় পরি। এদিকে ইফতেখারের অপেক্ষা করছিল শ্রাবণ। দেখা পেতেই বলল, আপনাকে না এক জায়গায় নিয়ে যাব বললাম। কখন যাবে? এখনই যেতে হবে, নয়তো জ্যামে পড়লে ফিরতে রাত হয়ে যাবে। আজ তো একটু কাজ পড়ে গেছে আমার, আগামীকাল যাই। তবে আমার টাকা দিন, আমার যেতে হবে আজই। ইফতেখার একটু চিন্তিত হয় দোটানায়। ব্যবসা শুরু করার জন্য মালামাল নিয়ে যে লোকটার সাথে কথা হচ্ছিল আজ তার সাথে দেখা করার কথা। উপস্থিত থেকে একটু দেখে, বুঝে আসতো পুঁজির ব্যাপার স্যাপার। সে শ্রাবণকে বলল, ঢাকা যাচ্ছ তো? হুম। তুমি ঠিকানাটা আমাকে দিয়ে যাও। কাজ সেরে দুপুরের দিকে না হয় আমি সরাসরি সেখানে চলে যাব। টাকাও আমি নিয়ে আসবো। আচ্ছা, যাত্রাবাড়ি গিয়ে আমাকে কল দিলেই হবে। তোমার ফোন তো বন্ধ পাওয়া যায়। সমস্যা নেই, আমি আপনাকে কল দিব। ইফতেখার তাকে কিছু খুচরা টাকা দিয়ে যায় ভাড়ার জন্য। তাড়াহুড়ো করে না গিয়ে নাস্তা করে যেতে বলে, অথচ এদিকে সে নিজেই তাড়াহুড়োয় নাস্তা করে মোটরসাইকেল নিয়ে ছুটেছে। শ্রাবণ ধীরে সুস্থেই বেরিয়েছে। পারভিন থমথমে চোখে তাকিয়েছিল শুধু পিছু, বলল না কিছুই। কথা বলেন আজ কদিন যাবৎ, প্রয়োজন না পড়ায় শ্রাবণও যায় না বলতে। ঘন্টা 2 সময় নিয়ে গন্তব্যে পৌঁছে শ্রাবণ। ফাতিহার জ্বর কমলেও দুরারোগ্য ব্যাধি হানা দিয়েছে তীব্রতার। কদিন পরপরই এই অসুস্থতা গাঢ় হয়ে আসে। চিকিৎসা চলে। পরম দয়ালু রহমতে আবার একটু সুস্থ হয়ে ওঠেন, আবারও অবস্থার অবনতি হয়। গত 2 দিন যাবৎ তার দুরবস্থা জানাচ্ছে শিখা। শ্রাবণ তাই দেখতে চলে আসে। ইফতেখারের মনে সন্দেহ পুরোপুরি গেঁথেছে উপলব্ধি করতে পারলে তাকেও জানানোর প্রয়োজন মনে করে, তাই আসতেও বলে। রিক্সা থেকে নেমে শ্রাবণ স্বপ্ননিকেতনে প্রবেশ করে। সাথে সাথে আবার বেরিয়ে আসে কিছু ফলমূল নেওয়ার জন্য। ফলের দোকানের দিকে এগোতে গেলেই গেটের কাছাকাছি খালিদ ভাইয়ের সামনে পড়ে যায়। খালিদ যেন কিছু অপ্রস্তুত হয়ে গেল তার নজরে পড়ে। শ্রাবণ এগিয়ে যায়। আরে খালিদ ভাই, যে আপনি এখানে? এমনি আইছিলাম কাজে। এমনি আবার কাজে? আবার কোনো কাজে নয় তো? না, আমারই কাজে। তুমি এনে কে? আমি এসেছি বেড়াতে। তোমার বাপের বাড়ি এদিকে? কেন, বাপের বাড়ি ছাড়া আর কোথাও বেড়াতে আসা যায় না? যাইবো না কে? ঠোঁটের ধারে কিঞ্চিত হাসি এঁটে শ্রাবণ বলে, আমার বাপের বাড়ি দেখার খুব আগ্রহ যেন আপনার। আপনি আমায় ফলো করছিলেন না তো আবার? তোমারে ফলো করবো কে? তা তো আমারও কথা, তবে মনে হলো আর কি। যাই হোক, আপনার কাজটা কি এখানেই? না।
থমথমে মুখে হন হন পায়ে হেঁটে চলে যায় খালেদ। শ্রাবণ মুখ টিপে হেসে ফলের দোকানে যায়। কিছু আঙুর ও কমলা নিয়ে সে স্বপ্ন নিকেতনে আসে। দেখা করে ফাতিয়ার সাথে। অসুস্থ ফাতিয়া তাকে দেখেই কান্না করে। কাপা হাতে শ্রাবণের হাত আঁকড়ে ধরে বলতে থাকে বাঁচবে না সে। অসময়ে শ্রাবণের ধারা বয়, শ্রাবণ ফুরিয়ে গেলেও যথাসাধ্য সান্ত্বনা দিয়ে ফাতিয়ার সেবায় মগ্ন থাকতে চায় সে। আজ তার প্রিয় ম্যাম আছে এখানে। সেবায় বিরতি নিয়ে তার সাথেও দেখা করে আসে শ্রাবণ। পুনরায় ফাতিয়ার কাছে ফিরতে ইফতেখারের কল আসে। যাত্রাবাড়ি পৌঁছেই কল দিয়েছে সে। স্বপ্ন নিকেতনের ঠিকানা জানিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই হাজির হয় ইফতেখার। তাকে রিসিভ করতে বাইরে যায় শ্রাবণ। দেখা পেতে ইফতেখার জানতে চায়, বৃদ্ধাশ্রমে তোমার কি? এখানে আমি এক সময় চাকরি করতাম, ও কিন্তু কিন্তু জানাতেই আপনাকে এসছি। আসুন, সব কিন্তুই জানাবো। ইফতেখারকে আর বলতে না দিয়ে সাথে নিয়ে যায় ভেতরে। হাজির হয় ফাতিয়ার সামনে। ফাতিয়ার হাতে কমলা লেবুর এক খণ্ড নিয়ে বসে আছেন। তাদের দেখেই তাকিয়ে থাকেন অচেনা ইফতেখারের মুখে। পরিচয় করিয়ে দিতে ইফতেখারের উদ্দেশ্যে শ্রাবণ বলে, ইনি আমার আম্মা। ওনাকে দেখার জন্যই আমি এখানে এসেছি। আপনাকেও দেখা করতে ডেকেছি। ইফতেখার একটু বিব্রত হয় তার কেমন আম্মা তা না জানে। অধিকাংশ নিশ্চয়তা তার জন্মদাত্রী নন। চেহারায় তো মিল নেই, তার উপর তার আম্মা কেন বৃদ্ধাশ্রমে থাকতে যাবে? এমনি কোনোভাবে ডাকে ভেবে নিয়েছে। সামনে উপস্থিত থাকায় শ্রাবণকে প্রশ্ন করে নিশ্চিত হতে পারে না। পরিচিত হওয়ার সাপেক্ষে সংশয় থেকে সে ফাতিয়াকে জিজ্ঞেস করে, কেমন আছেন আপনি? ফাতিয়া ভাবুক বেশে নিষ্পলক তাকিয়ে থেকে হালকা করে মাথা নাড়ে যে সে ভালো আছে, অথচ চেহারাতে স্পষ্ট সে খুবই অসুস্থ। তার জিজ্ঞাসার ভিত্তিতে এদিকে শ্রাবণ বলে, একটা সম্বোধন তো সাথে করতেই পারেন। আমার যেহেতু আম্মা, আপনিও আম্মা ডাকতে পারেন। কথার সাথে শ্রাবণের ঠোঁট কার্নিশে যেমন হাসি স্পষ্ট হয়েছে, ইফতেখারও সৌজন্যতা হেসে আবার বলে, আপনি সত্যি ভালো আছেন আম্মা? আপনাকে দেখে মনে হচ্ছে না যে ভালো আছেন। শ্রাবণের মুখের হাসি এবার সন্তুষ্টির সাথে প্রস্ফুটিত হয়। মায়াময় দৃষ্টিতে তাকায় ফাতিহার মুখে। তাদের দুষ্টমিতে এবার ফাতিহাও মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। কথা বলতে চেষ্টা করেন কাপা গলায়। এই বয়সে আর ভালো থাকা? শ্রাবণ ইফতেখারকে প্লাস্টিকের টুল এগিয়ে দিয়ে নিচে বসে ফাতিহার কাছে। ফাতিহার প্রত্যুত্তর করে, বয়স কিন্তু তেমন হয়নি আম্মা, মনের দিক থেকে আপনি দুর্বল হয়ে পড়েছেন। ফাতিহা বিড়বিড়িয়ে জিজ্ঞেস করে, কে এইটা? কেন, আমার সুখের নাগর, যার কাছে আমাকে সুখের রানী হয়ে থাকতে বলতেন। মুখটা যেন মলিন হয়ে আসে ফাতিহার। ব্যথিত চোখে তাকায় ইফতেখারের দিকে। ইফতেখার অস্বস্তিতে পড়ে যায় তার দৃষ্টিভঙ্গি দেখে। ফাতিহা কাঁপানো গলায় জিজ্ঞেস করে, তুমি ভালোই আছো? বাড়ির সবাই? আরো একটু নিশ্চুপ তাকিয়ে থাকে ফাতিহা। চোখ ভিজে আসে তার। আঁচল টেনে আঙুল টিপে চোখের ভেজা ভাব দূর করে। পরক্ষণে চোখে মায়া বেঁধে আবার তাকে একটু দূরত্বে বসে থাকে এই যুবকের মুখে। বলে, এইটা কিন্তু আমার মাইয়া, অনেক ভালো মাইয়া। এত যত্নশীল মাইয়া শয়ে একটা পাবা, দেখে রাখো। জি, দোয়া করবেন। হ করি। অনেক সুখে থাকো তোমরা। কোনো অসুখী ছায়া না পড়ুক তোমাকে সুখের উপর। বলতে বলতে নিজের হাতটা তুলে নেন শ্রাবণের মাথায়। শ্রাবণ কমলার খোসা ছাড়িয়ে নিতে নিতে মুচকি হাসে তার কথার সৌজন্যতায়। ইফতেখারকে জিজ্ঞেস করে খাবে কিনা। মাথা দুদিকে নেড়ে নিষেধ করে সে। আশেপাশে তাকিয়ে দেখে আরো লোকজনের দিকে। একই রুমে 3-4 জনের থাকার ব্যবস্থা। কেউ আসছে, কেউ যাচ্ছে। বাইরে হাঁটাহাঁটি করছে। কেউ দরজার বাইরে ফাঁকা জায়গায় মেঝেতে বসে গল্প করছে। এক এক লোকের এক এক রকম বেশ, এক এক রুচির অধিকারী। কিন্তু দুঃখের দিক থেকে এখানে সবাই সমদুঃখী। অবহেলিত দুনিয়ার নির্হারা পাখি। ইফতেখার দেখতে থাকে এক একটা পাখিকে। কিছুটা সময় এখানে বসে থেকে বিদায় নেয় শ্রাবণ। ফাতিহা বিদায় দিতে গিয়ে ইফতেখারের কাছে ডাকেন। ইফতেখার তার ইচ্ছায় এগিয়ে যায়। তাকে নিচু হতে বলে মাথায় হাত রাখেন ফাতিহা। চোখের পানি গালে গড়ায় সাথে সাথে। মাথায় হাত বুলিয়ে আপন মনে দোয়া করে দেন তিনি। ইফতেখার মৃদু হেসে নিজেও তার মাথায় হাত রেখে আশ্বাস দিয়ে আসে তিনি সুস্থ হয়ে উঠবেন শীঘ্রই, ঠিকমতো যেন খাওয়া দাওয়া করে। শ্রাবণ সন্তুষ্ট চিত্তে পাশে দাঁড়িয়ে থেকে তাদের প্রত্যক্ষতা করে। এরপর রুম থেকে বেরিয়ে শিখাকে খোঁজে। ইফতেখারকে জিজ্ঞেস করে, টাকা এনেছেন? জবাব দিয়ে সাথে সাথে সে ওয়ালেট থেকে টাকা বের করে শ্রাবণের হাতে দেয়। শ্রাবণ জানতে চায়, কত? যত বলেছ। পুনরায় গুনে নেয় টাকা। শিখাকে পেয়ে যেতেই 10,000 টাকা সে শিখার হাতে তুলে দেয় ইফতেখারের সামনে। আপু, এটা রাখো, আমার জন্য খরচ করবে। উনি যা খেতে চায় বা পেতে চায় এইটুকুর সাধ্যে তা করবে। জি।
সালাম দিয়ে শিখা জিজ্ঞেস করে ইফতেখারকে কেমন আছে। ইফতেখার সৌজন্যতার সাথে জবাব দেয় তার। অতঃপর বিদায় নিয়ে বেরিয়ে আসে। বের হতে হতে ইফতেখার জিজ্ঞেস করে, তিনি তোমার কেমন আম্মা? এই দেয়ালের ভেতরে এই আম্মা আমার খুবই প্রিয় একজন ব্যক্তি, খুবই আপন একজন মানুষ মনে হয় ওনার মুখটা দেখলে। কিছু কিছু মায়ার সুতো বিনা সম্পর্কেই টেনে নেয় মনকে। তিনিও মেয়ের সম্পর্কে আমাকে টেনে নিয়েছেন। এই নারীর জন্য আমার কষ্ট হয় ভীষণ, জানেন। কর্মরত অবস্থায় প্রায় প্রত্যেক ব্যক্তির পরিবারের সাক্ষাতে গিয়ে পরিত্যাজ্য ফুলগুলোকে পরিগ্রহণের জন্য আবদার করতে পেরেছি আমরা। শুধুমাত্র এই মানুষটার নির্দিষ্ট একটা পরিবারের সন্ধানই পাইনি পরিবার থেকে দুজন লোক ডেকে আনতে, তার ব্যথাতুর জীবনের প্রত্যক্ষতা দেখাতে। এখানে আমার কর্মজীবনের প্রথম মেহমানই ছিলেন তিনি, আমার কুড়িয়ে আনা প্রথম ফুল। এমন আরো কত ফুল আমরা কুড়িয়ে এনেছি কোনো বাড়ি কিংবা পথের ধার থেকে। আশ্রয় দিতে চেয়েছি স্বপ্ন নিকেতনের ছাদের নিচে। কত জীবনের কত ডায়েরির সাথে পরিচিত হয়েছি, কিন্তু ওনার ডায়েরিটা একটু অন্যরকম, একটু আলাদা তার এই জীবনযাত্রা। এবং তার এই জীবনের যাত্রা শুরুটা আপনাদের এলাকাতেই। শ্রাবণের মুখের দিকে তাকায় ইফতেখার। শ্রাবণ মৃদু হাসির সাথে পলক ফেলে বলে, ওনার জন্যই বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার ওই গ্রামে যাওয়া। এমনি এক অ্যাম্বুলেন্স আসে ভবনের সামনে। তার একপাশে চেপে ভবন থেকে বেরিয়ে আসে। ইফতেখার জিজ্ঞেস করে, কোথায় যাবে এখন? যাব বাসায়, তবে আপনার কিন্তুর জবাব দেয়া বাকি। চলুন এদিকে একটু হাঁটি। ফুচকা খাবে? অন্য একদিন, আজ উপভোগ করার মুড নেই। আশ্রমের এক অংশে এখানকার সদস্যদের হাঁটাহাঁটিও বসে গল্প করার জন্য সুব্যবস্থা রাখা আছে। সেদিক পথে হাঁটতে থাকে শ্রাবণ। ইফতেখারকে বলে, আপনাদের পরিবারের মতোই দুই ভাইয়ের একমাত্র বোন ছিলেন এই আম্মা। ওনার জমি জমা এখনো আছে ভাইদের দখলে। ওনাকে তো আমি কখনোই দেখিনি মনে হচ্ছে। কোন দিকে ওনার বাড়িটা? বলছি। আর আপনি হয়তো কখনোই দেখেননি তাকে, হয়তোবা আপনার জন্মেরও আগে ওনার গ্রাম ছাড়া। এর কারণ হচ্ছে কিশোরী বয়সে তিনি একটা ভুল করেছেন, আর ভুলটা হচ্ছে মূলত প্রেম। তিনি এক যুবকের প্রেমে পড়েছিলেন, স্থায়ীও ছিল মোটামুটি অনেক দিন। পরিবারের দিক থেকেও জানাজানি হয়, এই যেমন আমাদের তোতা পাখি আর কান্তা, এমনই কিছু চলছিল তাদের পরিবারেও। হুট করে একদিন তারা পালিয়ে বিয়ে করে নেয়। সবকিছু গ্রামে ফেলে রেখে শুধু ওই যুবকের হাতটা ধরে তিনি গ্রাম ছেড়ে চলে আসেন শহরে। ওনার স্বামী রাজনৈতিক দলে যুক্ত ছিলেন, শহরে চেনা জানা ছিল অনেক। বউ নিয়ে থাকার কোনো একটা ব্যবস্থা তিনি করে নিয়েছেন। পরিবার থেকে দূরে একক সংসার সাজিয়ে নেয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন নিজেদের ইচ্ছায়। আম্মা ভয় পেতেন তার বাবা ভাইয়েরা না এসে আবার তাকে মারধর করে, ধরে নিয়ে যায়। যেহেতু বাড়ি থাকতেই খুব মার খেয়েছিলেন, এবার তো পালিয়ে এসছেন, তাই প্রাণ হারানোর ভয়ই তাকে পেয়ে বসছে। ধীরে ধীরে এই ভয় কাটতে থাকে ঠিকই, কিন্তু ওনার স্বামীর যেই সম্বলটুকু সাথে নিয়ে এসছিলেন তাতে তাদের খুব বেশি দিন চলেনি। ইনিয়ে বিনিয়ে মাসখানেক মাত্র কাটে, এরপর অভাব হয়ে যায় নিত্যসঙ্গী। লোকটার মাথা ঠিক নেই, বাকি চলবে কিভাবে? স্ত্রী জিজ্ঞেস করে সাথে কিছু এনেছিল কিনা। বিয়ের আগে প্রেমিকের কাছ থেকে পাওয়া পায়ে একজোড়া নুপুরও, বিয়ের দিন বরের কাছে পাওয়া এক বেনারসি ছিল তার মূল্যবান সম্পদ। এছাড়া তিনি কিছুই দেখাতে পারেননি। এই মূল্যবান সম্পদগুলোই তুলে দিতে চায়, কিন্তু মহৎ সেই প্রেমিক তার উপহারটুকু নিঃশেষ করতে চায় না, আজও জোগাতে পারেন না। অহংকার ছিল তার আরেক সম্বল। উচ্চ বংশের পুত্র তিনি, রাজনৈতিক দিকেও ভালো সম্মান আছে। যেমন তেমন কাজ তো আর করতে পারেন না। চলার মতো ভালো কিছু খুঁজছিলেন, অথচ ঘরে পড়া শুকনো হাড়ি তিনি কাজ খোঁজেন, মনের মতো পান না। স্ত্রী কিছু পরামর্শ দিতে গেলে মাথায় নেন না, ধমক দিয়ে সরিয়ে রাখেন। বাধ্য হয়ে স্ত্রী বেরিয়ে পড়ে কিছু একটা করতে। অন্যের বাড়িতে ভৃত্যের কাজ ছাড়া যেন আর কোনো অফার পাচ্ছিলেন না, কিন্তু ভৃত্যের কাজ তো তিনি করতে পারবেন না। কোনো স্বামীর সম্মান ধুয়ে যাবে তবে। তেমন যোগ্যতা না থাকায় দেহের বলে কোনো দোকানে কিংবা কারখানায় নিম্ন পদের কাজই খুঁজতে থাকেন। স্বামীর পছন্দসই যেন মানিয়ে চলা যায় কোনো মতে। তবুও ওনার এই চেষ্টার উপরেই স্বামী নারাজ। অথচ দেখুন, তিনি কিন্তু স্ত্রীর খাবারের যোগানটুকুই দিতে পারছিলেন না। তার এক কথা, সে বাইরে কেন যাবে?
কারণস্বরূপ পেটের ক্ষুধার তাড়নায় কষ্ট করলেও ছোট বড় ঝগড়া বেঁধে যেত। আবারও তিনি রাজনৈতিক দলের লোক, মাথা এমনিতেই গরম থাকতো। দোষারোপ করতো আম্মাকে যে তার জন্যই তিনি সম্ভ্রান্ত পরিবার ছেড়ে চলে এসেছেন। আম্মা চুপ থাকতেন, তবে বসে থাকেননি। কোনো একটা ব্যবস্থার জন্য নিরুপায় হয়েই বের হতেন। ঝগড়াঝাঁটি, মনোমালিন্য, তারপর তাকে দুশ্চরিত্রার অপবাদ দিয়ে সাজানো সংসার ফেলে চলে যায় স্বামী। তিনি চাকরি নয়, যেন টাকাওয়ালা পুরুষ খুঁজতে বেরিয়ে যান। একজন নারীর মূল সত্তায় আঘাত করে যান এই সুমহান পুরুষ। চরিত্রের চেয়ে বড় কিছু থাকে মানুষের? অপরিচিত এক শহরে একা হয়ে যান এই নারী। চলে যাওয়ার সময়ও ধরে রাখতে পারেননি। যোগাযোগ করতে গিয়ে নতুন সংসার করার খবর পেয়ে শখের পুরুষও অন্যের হয়ে যায়। তিনি ব্যথায় কাতরাতে থাকেন নিঃস্ব ভুবনে। তবুও অপেক্ষার হাল ছাড়েন না। ভাবেন সংসার করলেও কখনো তাকে মনে পড়বে। স্বামী খোঁজ নিতে ছুটে আসবে, একটু দেখতে আসবে তার কেমন চলছে। তবু আসেন না। নিজেও গিয়ে নিজেকে স্মরণ করাতে পারেন না। অপরাধ বোধের তাড়নায় শ্বশুরালয়ের দুয়ারে দাঁড়ানোর সাহস হয়নি। বাপের ভিটাতে ছায়া ফেলারও দুঃসাহস হয়নি। তবে নিজের আহার ব্যবস্থাটুকু করে নিয়েছিলেন গার্মেন্টসের শ্রমিক হয়ে। অপেক্ষায় বছরের পর বছর কাটিয়েছেন। স্বামী ফিরবে, বাসা ভাড়া দিতে পারছিল না, তাই প্রায় বছরটা কাটিয়ে সেই বাসা পরিবর্তন করে একই এরিয়ায় নিম্নমানের বাসা খুঁজে নিয়েছে। এরপরেও এদিকে কিছুদিন ওদিকে করে এই শহরে আশ্রয়ই বছরগুলো কাটিয়েছে। এদিক ওদিক করতে করতে রাস্তায় পর্যন্ত নেমে গেছে, কারণ দেহের কর্মক্ষমতা হারিয়ে গেছে ততদিনে। অসুস্থ হলে ঔষধের ব্যবস্থা করতে পারেনি। 2 বেলা খাওয়ার অনিয়ম তো হয়েছেই, পথে নেমেও আহার জোগাতে অক্ষম। চাইতেও পারেনি, খেতেও পারেনি। সুযোগ হলে খেয়েছে, না হয় অনাহারেই কাটিয়েছে। এই অবস্থায় নামার পরই এই শ্রাবণ মেয়েটার সাথে ওনার পরিচয় হয়েছে। আচ্ছা, পুরুষ কি এতই খারাপ যে তার শখের নারীকে অচেনা জায়গায় ফেলে এভাবে চলে যাবে? তবে তার কেমন শখ ছিল